নিয়মনীতির তোয়াক্কা না করে নৌপুলিশকে চাঁদা দিয়ে রাতেও চলছে বালুবাহী অবৈধ জাহাজ। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো, সমস্যা নেই, একটু ক্যামেরা অফ করলে। চাঁদা না দিলে নির্যাতনের অভিযোগ। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে টাকা দিতে 800, 1000, 1200। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দেওয়া লাগে। ঝুঁকিপূর্ণ নদীপথ, চালক অদক্ষ হওয়ায় প্রায় ঘটছে দুর্ঘটনা। আসলে পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না, ওরা ব্যাপারও চলে, ডান বাবু বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতেই পারে। অভিযোগটা অমূলক, এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। দেখছিলেন সময়ের বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে, একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8.5 লাখ পরিবার, মন্ত্রণালয়ের ব্রিফিং। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ, ঢাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 3 জঙ্গি আটক। এবং 2টি টেস্ট খেলতে আগস্টে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বিসিবির সভাপতি। পাকিস্তানের না আসার কারণ আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়ার সিদ্ধান্ত। নদীপথকে দিন দিন ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ নৌযান। নিয়মনীতি তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চলছে এসব যান। সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে সংঘর্ষে প্রায় ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন, নৌ পুলিশকে চাঁদা দিয়ে রাতের আঁধারেও চালানোর সুযোগ নিচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের প্রায় 4000 কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা নেওয়া করা হয় বালু ও পাথর, যা পানি ছুঁই ছুঁই এসব মালবাহী নৌযানে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয়। বালুবাহী এসব নৌযানের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। এসব নৌযান নৌলেন না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের। আসলে পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না, ওরা ব্যাপারও চলে, ডান বাবু বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতেই পারে। এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব মালবাহী নৌযান। 19 থেকে 23 এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র। দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী নৌযানের কাছে যাচ্ছে একটি করে ট্রলার। পাশাপাশি যেতেই মালবাহী নৌযানের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে। কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য। নৌযান চালকদের দাবি, এভাবেই কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয়। টাকা দিতে হয় পুলিশরে, টুঙ্গি বন্ধু যাইতে 800, 1000, 1200। ছেলে থেকে ঢাকা আসার পথে 7000 টাকা আসতে পারতাম, এখন লাগে 15000 টাকা, তাও হয় না। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে, কাগজ ঠিক থাকতে বডি ঠিক নাই। পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীরা কেটে ফিরাইব। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, আইজির সাথে আমার কথা বলতে হবে বলে তারপর বলবো। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনাকে অবশ্যই কথা বলবো, সমস্যা নেই, একটু ক্যামেরা অফ করলে। নাম তো জানি না ওখানে, হ্যাঁ জানি না। সন্ধ্যার পর বালুবাহী নৌযানগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ লাইটবিহীন নৌযানগুলোর বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় 20 হাত দূর থেকেও তা চোখে পড়ে না। প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী, গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালু ভর্তি কয়েকশো জাহাজ, যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে
মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও এর আশপাশের সব নদীতে। তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো। বালুবাহী নৌযান চালকদের দাবি, আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয়। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। 2 টাকা না থাকে তাই তেল দাও লাগে, তেল দাও, টাকা নাই তেল দাও। নৌপুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন। অভিযোগটা অমূলক বা 100% এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। নদীপথে এই মুহূর্তে কি পরিমাণ বিভিন্ন মালবাহী নৌযান চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে আগামী 2-3 দিন বৃষ্টিপাত না হলে পানি কমবে বলে আশা করছে কৃষি বিভাগ। এদিকে বন্যার পর হাওর এলাকার 1.5 লক্ষাধিক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দুর্গতদের দাবি, কাজের সন্ধানে অনেকে এলাকা ছাড়ছেন। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, হাওর অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ঋণ ও ইজিপি প্রকল্প হাতে নিয়েছে সরকার। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নতুন করে কোনো এলাকা প্লাবিত না হলেও এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। কয়েকদিনের বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়া কৃষকরা এখনো ঘুরে দাঁড়াতে পারেননি। ফসলহানিতে শুধু বেড়েছে হাহাকার। দুর্গত এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হচ্ছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে অভিযোগ দুর্গতদের। সরকারের যে সাহায্য করতেছে এটা তো মনে করেন কেউই পায় না। সরকার যেগুলো চাল দিছে কোলা বাজারে বিক্রি করার লাগে, আমি নিজে 2 দিন গ্যাসের লাইনে খারো এলাই, দুপুরে 1টা বাজে ঘরের চাল নাই, চাল শেষ করে আমি ঘুরে আইছি। এদিকে কৃষিকাজ ও মাছ ধরা ছাড়া বিকল্প কর্মসংস্থান না থাকায় বেকার হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন পার করছেন তারা। পানি নিচে আবার থোরের থেকে দাঁড়িয়ে গেছে, ওখান মানুষ হাহাকার মেজে আছে। মানুষ রোজগারের জন্য যেমন সিলেট, ঢাকা, চিটাগাং, চট্টগ্রাম এইসব জায়গায় দেখতেছে। ছেলে মেয়ে তো সব বাড়িঘর ছাইরা মনে হইতেছে, জানতে পারছেন লাগু পেটের চাকরি দেয়। তবে হাওর এলাকায় কর্মসংস্থান সৃষ্টিতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। ইজিপিপি যে একটা প্রজেক্ট আছে সেটা আমাদেরকে বলা হয়েছে যে 15 কোটি টাকা সাহায্য দিয়ে একদিনের মধ্যে আসবে, যেটি এই হাওর অঞ্চলে যাদের ক্ষতিগ্রস্ত তারা কোনো কাজের কোনো সমস্যা হবে না, তাদের আমরা কাজ দিতে পারবো। আর আপনারা জানেন যে ক্ষুদ্র ঋণও কিন্তু সেটি স্থগিত অথবা মকুব করা সেটি সরকারি সিদ্ধান্ত আসছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলার হাওর অঞ্চলে 3 লাখ মানুষ সরাসরি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, সুনামগঞ্জ। বন্যা কবলিত হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অন্তত 8.5 লাখ। ফসল নষ্ট হয়েছে প্রায় 2 লাখ হেক্টর জমির। ক্ষতিগ্রস্ত হয়েছে 18,000 ঘরবাড়ি। সকালে সচিবালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ মহসিন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি জানান, এ পর্যন্ত ক্ষতি হওয়া মাছের পরিমাণ 213 টন। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছে 62টি উপজেলার 518টি ইউনিয়নের 8,50,088 পরিবার। 2,19,840 হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সর্বমোট 271 কোটি 5,98,349 টাকার ত্রাণ সামগ্রী বরাদ্দ করা হয়েছে। সন্ধ্যার সময়ে আরো থাকছে, গাজীপুরে বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ের বড় অংশ দখলদারদের কবলে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে কখনোই রাষ্ট্র পরিচালনা করা যায় না। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ সময় জনগণের প্রতি আরো মানবিক ও সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসতে বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সরকারি আইনি সহায়তা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে 2013 সাল থেকে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করে আসছে সরকার।
আইনের দৃষ্টিতে শুক্রবার পঞ্চমবারের মতো এ দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন ও বিচার বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহায়তাটা সঠিকভাবে পেতে সভায় প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রধান তিন স্তম্ভ আইন, বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করলে রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র পরিচালনা করতে আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, তিনটে স্তম্ভ। এই তিনটে স্তম্ভের মধ্যেই একটা সমঝোতা নিয়েই চলতে হবে, কাজ করতে হবে। একটি আর একটিকে দোষারোপ করে কোনোদিন একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। এই বিষয়টা সকলকেই একটু সচেতন থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর ক্ষমতা সব বিভাগেরই কিন্তু ক্ষমতা কম না। আমরা তো আইন প্রণয়ন করি, আর আইন প্রয়োগ করেন বিচার বিভাগ, আর এটা কার্যকর করার ক্ষেত্রে নির্বাহী বিভাগ। কাজে কেউ এককভাবে চলতে পারবেন না, চলতে হলে সবাইকে নিয়েই সমঝোতা রেখেই চলতে হয়। এই সময় প্রধানমন্ত্রী আরো বলেন, অর্থের অভাবে কেউ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। আমাদের সংবিধানে কিন্তু এই অধিকারগুলি জনগণকে দেয়া হয়েছে। কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা সব সময় এই পদক্ষেপ নিয়েছি যে আমাদের দেশের মানুষ যেন আইনি সহায়তাটা সঠিকভাবে পেতে পারে। বিচার ও আইনজীবীদের জনগণের প্রতি আরো মানবিক হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। আইন করে আর অবকাঠামো সুবিধা বৃদ্ধি করে বিচার প্রার্থী মানুষের ভোগান্তি কমানো সম্ভব না। আমাদের বিচারক এবং আইনজীবীদের আর একটু মানবিক ও জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। এছাড়া তৃণমূলের সরকারি আইন সহায়তা কার্যক্রমের বিস্তার ঘটানোর পাশাপাশি আইন সহায়তা কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী। এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষ্পত্তি। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। হাওরবাসীর পাশে না দাঁড়িয়ে বিএনপি রাজনৈতিক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ জামালের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, হাওরে যাতে এ ধরনের দুর্যোগ আর না ঘটে সেজন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয়ের পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যাপারে আমাদের সরকার সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। মির্জা ফখরুল বললেন শেখ হাসিনা আগে গেলেন না কেন? আমি মির্জা ফখরুলকে প্রশ্ন রাখতে চাই, আপনার নেত্রী খালেদা জিয়া গেলেন না কেন? একটা সময় করে স্পেস করে যেতে হবে, সেটা তিনি করেছেন এবং তিনি যাচ্ছেন। কিন্তু আমার প্রশ্ন, বেগম খালেদা জিয়া বিরোধী দলে আছেন, তার কি কাজ আছে? এদিকে প্রয়োজন হলে বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর পরিদর্শনে বিএনপি চেয়ারপারসন যেতে পারেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের মতকে ভিন্ন দিকে নিতে বিএনপি জনগণের পাশে নেই বলে মিথ্যাচার করছে আওয়ামী লীগ নেতারা। সকালে নবগঠিত ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের এই কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন যখন প্রয়োজন হবে সবখানে গেছেন, দরকার আবারও যাবেন। যারা সভা করতে দেয় না, যারা আমাদেরকে এইবার 1 তারিখে প্রধানমন্ত্রী যাওয়ার কথা আছে সুনামগঞ্জে, তার আগে আমাদের কোন টিমকে সেখানে যেতে দিচ্ছে না। তারা এই সমস্ত গণমান হচ্ছে জনগণকে প্রতারণা করা, জনগণের মতকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা। সন্ধ্যার সময়ে আরো থাকছে, বরিশালে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের জঙ্গি আস্তানা নিহত 4 জনের মধ্যে আবু কালাম ছাড়া অন্যদের পরিচয় নিশ্চিতে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। তল্লাশি চালিয়ে একটি পিস্তল ও সুইসাইডাল ভেস্ট উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট। অপারেশন ইগল হান্টে উদ্ধার হওয়া শিশু ও নারীকে গ্রহণ করলেও জঙ্গি আবুর লাশ নিতে আগ্রহ নেই পরিবারের। মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার বেলা 11টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনীর জঙ্গি আস্তানায় প্রবেশ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন ইউনিট। পরে বাড়িটিতে তল্লাশি চালায় বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। দুপুর 2:45টার দিকে অ্যাম্বুলেন্সে করে জঙ্গি আবু কালাম সহ 4 জনের লাশ বের করে আনতে দেখা যায়।
পরে ময়নাতদন্তের জন্য তাদের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। একজনই শনাক্ত করা গেছে, যেটা আবু, আর 3 জনকে শনাক্ত করা যায়নি এবং তাদের ডিএনএ সংরক্ষণ করা হয়েছে তাদের পরিচয় উদ্ঘাটনের জন্য। অভিযান শেষ হলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে। অবস্থা খুব ভালো না আমাদের এখানে। আমার বাড়িতে তো আমি ঢুকতে পারি না, ওইটার কারণে মানে একটা জানে ভয় আছে। তো এটা তো একটা ভয়ানক অবস্থা এবং প্রতিটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে এলাকায়। বাড়িটি থেকে বের করে আনা জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়া রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে উদ্ধার হওয়া শিশুর দায়িত্ব নিলেও আবুর লাশ নিতে আগ্রহ নেই পরিবারের। বাচ্চাটাকে যদি দিয়ে দিতে পারেন তাহলে আমরা বাচ্চাটাকে নিব, বাচ্চাটাকে আমরা আমাদের মতন মানুষ করব। আমার শাশুড়ি আম্মা বলেছে আমাকে আমরা কি করব। জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার ও বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাড়িটিতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। অভিযানে আবু কালাম ও তার 3 সহযোগী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সাভারের রাজফুল বাড়িয়া থেকে জেএমবি সারোয়ার তামিম গ্রুপের 3 সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম সহ বিভিন্ন দেশের মুদ্রা। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, গ্রেপ্তারকৃতরা নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরক সহ ঢাকায় ঢোকার চেষ্টা করছিল। র্যাব জানায়, বিস্ফোরক আনতে নৌপথ ব্যবহারেরও পরিকল্পনা ছিল তাদের। গ্রেপ্তারকৃতদের মধ্যে তামিম দাড়ি নামে একজনের সঙ্গে গুলশান হামলার পরিকল্পনাকারী তামিম চৌধুরীর যোগাযোগ ছিল। অভিযানে 3 ব্যক্তিকে আটক করা হয়। তার মধ্যে একজন ছিল তামিম দাড়ি, কামরুল হাসান এবং মোস্তফা মজুমদার। এবং তাদের কাছ থেকে যে সকল আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন রকম সামগ্রী এখানে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং আমাদের কাছে যে সকল গোয়েন্দা তথ্য ছিল, সেক্ষেত্রে তারা 3 জনই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অস্ট্রেলিয়ান হাই কমিশন ও জাগো ফাউন্ডেশনকে হুমকি দেয়া তৌসিফ হোসেন সীমান্তকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। গতকাল বিকেলে বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল ও রাউটার উদ্ধার করা হয়। উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, তৌসিফ হোসেন পেশায় একজন ফ্রিল্যান্সার ফটোগ্রাফার। সে প্রতারণামূলক বিভিন্ন কাজে জড়িত ছিল বলে জানায় পুলিশ। তার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ভিসা করিয়ে দেওয়ার নাম করে প্রায় 2 লাখ টাকা হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পাশাপাশি মোবাইল নম্বর থেকে অস্ট্রেলিয়ান হাই কমিশন ও জাগো ফাউন্ডেশনে চাঁদা দাবি ও হুমকি দেয় তৌসিফ হোসেন। গাজীপুরে বদ্ধ এবং উন্মুক্ত জলাশয়ের একটি বড় অংশ চলে গেছে দখলদারদের হাতে। এছাড়া জলাশয় ভরাটের কারণে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার পাশাপাশি ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। ভূমিমন্ত্রী জানিয়েছেন, জলাশয় দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গাজীপুরের জলমহাল দখল নিয়ে তারিকুল হাসান আশিকের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। পরিবেশবাদী সংগঠনের তথ্যমতে গাজীপুরের ছোট বড় 10টি নদীর মধ্যে 6টির বেশ কিছু অংশ ভরাট ও বেদখল হয়েছে। আরও বেশ কিছু অংশ রয়েছে দখলের ঝুঁকিতে। 3 শতাধিক খালের মধ্যে শতাধিক খাল এবং সরকারি বেসরকারি 10,000 পুকুরের মধ্যে 3,000 পুকুরেরও একই দশা। দখলদাররা ক্রমে এটাকে দখল করতে করতে সংকুচিত অবস্থা করে ফেলেছে। করতে নিয়ে এলার পরে ওইগুলো আস্তে আস্তে বাড়ি করলো, করলো। সরকারি পুকুরগুলি এখন ইজারাদাররা এমন ভাবে দখল করে আছে, সবগুলো পুকুরই নিশ্চিহ্নর পথে। প্রভাবশালী ব্যক্তিরা এই পুকুরটাকে নিজের নামে কিভাবে তারা লিস্ট নাকি সেলরা নেয়। জেলা প্রশাসনের হিসেব বলছে সরকারি পুকুরের সংখ্যা 848টি। এর মধ্যে ইজারাযোগ্য 146টি পুকুর থেকে এবছর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 90 লাখ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো নগরের জন্য বদ্ধ বা উন্মুক্ত জলাশয়ের কোনো বিকল্প নেই। তাই ভরাট এবং অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জলাশয় উদ্ধার করে যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করা গেলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, একই সাথে বাড়বে রাজস্ব। সরকারি জলাভূমি যেগুলো কাজে লাগানো যায়, মৎস্য চাষ করা যায়, সেগুলি লিজ দেওয়ার কথা জালজার, জলাতার এই নীতিতে গরিব ভূমিহীন জেলেদের কাছে।
সেটা সরকার দিলে পরে সরকারের প্রচুর আয় হয়। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় এনে উদ্ধার করা জলাশয় সংস্কারেরও আশ্বাস দিলেন জেলা প্রশাসন ও ভূমিমন্ত্রী। আমরা নির্দেশনা দিয়েছি উপজেলা পর্যায় থেকে উপজেলা পরিষদ যে সমস্ত উন্নয়ন প্রকল্প গ্রহণ করে থাকেন সেগুলোর ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত জলাধার ইতিমধ্যে খানিকটা ভারসাম্য হারিয়েছে অথবা যেগুলো খানিকটা বিনষ্ট হয়েছে সেগুলো পুনরুদ্ধারের জন্য এই সমস্ত প্রকল্প অগ্রাধিকার দিয়ে যেন তারা গ্রহণ করেন। বিভিন্ন জায়গায় এইসব ভূমিদস্যু বলেন আর খালদস্যু বলেন, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন অনুযায়ী জেলা পর্যায়ে 20 একরের চেয়ে বড় হলে জেলা প্রশাসন ও 20 একরের চেয়ে ছোট জলমহল হলে ইজারা দেয় উপজেলা প্রশাসন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, গাজীপুর। বরিশালের গৌর নদীতে যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিতা গৃহবধূ তাসলিমা বেগমের দাবি, শেকল দিয়ে বেঁধে তার শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছেঁকা দেওয়া হয়েছে। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তার স্বজনেরা। অভিযুক্ত স্বামীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বরিশালের গৌরনদী উপজেলার শরীফাবাদ গ্রামের তাসলিমা বেগম 2 সন্তানের জননী। গত 25 এপ্রিল রাতে স্বামী বাদল তাকে লোহার শেকল দিয়ে খাটের সঙ্গে বেঁধে খুন্তি ও চামচ গরম করে শরীরের বিভিন্ন স্থান ঝলসে দেয় বলে অভিযোগ স্বজনদের। গুরুতর আহত অবস্থায় পরদিন তাকে উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। যৌতুকের জন্য এই নির্যাতন বলে জানান তাসলিমা বেগম। আমার স্বামী আমাকে যৌতুকের কারণে নির্যাতন করছে। আমার কোমরে শিকল বাইর দেয়া, তারপরে পিটাইছে রড দিয়া, পিটাইয়া আগুনে ছাকা দিয়া পোড়াই দিছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজনরা। আমার বোনের উপর যে নির্যাতন হয়েছে আমরা এর সঠিক বিচার চাই, আমরা সর্বোচ্চ বিচার চাই। তাসলিমার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য ক্ষত রয়েছে বলে জানান চিকিৎসক। ইতোমধ্যে নির্যাতনকারী স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেশেন্টের শরীরে নির্যাতনের চিহ্ন আছে, তবে প্রয়োজনীয় চিকিৎসা আমরা প্রাইমারি যে ম্যানেজমেন্টে এটা করা হয়েছে, আশা করা যায় ইমপ্রুভ করে যাবে। 2 লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছিল এবং না দিতে পারায় তাকে অমানসিক নির্যাতন করা হয়েছিল, যার ফলে মামলাটা রুজু হয়। ভিকটিমের মা বাদী হয়ে মামলা করে, আর পুলিশ এটা অতি দ্রুততার সাথে সে স্বামীকে, নির্যাতনকারীকে অ্যারেস্ট করেছে। 16 বছর আগে বিয়ে হয়েছিল তাসলিমার। বিয়ের পর থেকে প্রায় তার উপর নির্যাতন চলত বলে জানান গৃহবধূ তাসলিমা বেগম। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। দেশের বাইরের খবর। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধের আশঙ্কার মধ্যেই সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে চলমান সংকট সমাধানের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। পিয়ংইয়ং এর পরমাণু তৎপরতা ও উস্কানিমূলক আচরণ বন্ধে অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতোই কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় সে দেশের থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য তাদের $100 কোটি দিতে হবে। এদিকে আবারও পরমাণু বোমার পরীক্ষা চালালে একযোগে অবরোধ আরোপ করা হবে বলে উত্তর কোরিয়াকে সতর্ক করেছে চীন। উস্কানিমূলক আচরণ থেকে সরে আসতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। Призываем все государства, вовлеченные в региональные дела, воздерживаться от воинственной риторики, отношений на принципах взаимного. পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফর স্থগিতের কারণ জানতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুবাইয়ে আইসিসি সভা শেষে দেশে ফিরে সংবাদ সম্মেলনে একথা জানালেন বিসিবির সভাপতি। একই সঙ্গে আগস্টের 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরের বিষয়টিও নিশ্চিত করেন তিনি। ক্রিকেট পাড়ায় গেল কদিনের আলোচনার বিষয় পাকিস্তানের বাংলাদেশ সফর বাতিল করা। শ্রীলঙ্কা সফর চলাকালীন পিসিবি চেয়ারম্যান পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা দিলেও অনেকটা হুট করে কোনো কারণ ছাড়াই সফর স্থগিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আকস্মিক সফর বাতিলের ঘটনায় আনুষ্ঠানিকভাবে তাদের কাছে কারণ জানতে চাইবে বিসিবি। আমরা কনফার্ম ছিলাম যে পাকিস্তান আসছে, হঠাৎ করে এইটা না আসার ব্যাপারটা আসলেই আমরা জানতাম না। কেন আসছে না এটাও আসলে আমাদের জানা দরকার, যে ওদের লজিকটা কি। একটা কারণ তো নিশ্চয়ই দেখাবে যে এই জন্য আসছি না। পরশুদিন পিসিবির চেয়ারম্যান আমাকে বলেছেন মিটিং শেষ হওয়ার পরে যে এই সিরিজটা তাদের আসাতে খুব ঝামেলা হচ্ছে, এই ব্যাপারে আমার সাথে বসতে চায়।
কিন্তু তারপর এখন পর্যন্ত বসেনি। এদিকে পাকিস্তান না আসলেও আগস্টে 2টি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া। এর আগে 2015 সালে সিরিজটি খেলতে আসার কথা থাকলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে সফর বাতিল করে দেশটি। এবার তারা নিশ্চিত করেছে বলেই জানালেন বিসিবি প্রধান। অস্ট্রেলিয়ার সিরিজটা ফাইনাল হয়ে গেছে। অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট নিজে বলেছেন উনি ওনার ওয়াইফ সহ আসছেন ফার্স্ট টেস্টটা দেখার জন্য। তো এই প্রথম ওনাদের তরফ থেকে আমার সাথে এই কথা হলো। এর আগে কখনো সিরিজ নিয়ে বাংলাদেশের ট্যুর নিয়ে আমি কখনো ওদের সাথে কথা বলিনি, ওরাও বলেনি। তো নিজের থেকেই বলেছেন, তাতে করে আমরা নিশ্চিত যে তারা আসছে। সম্প্রতি আইসিসির সভায় নতুন আর্থিক কাঠামো পাশ হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ক্রিকেট সংস্থাটির সদস্য দেশগুলো সমান অনুপাতে রাজস্ব পাওয়ার কথা। সেই হিসেবে আগের তুলনায় প্রায় দ্বিগুণ অঙ্ক পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তবে এমন সিদ্ধান্তে ঘোর আপত্তি জানিয়ে আইসিসির কাছে $500 মিলিয়ন চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের এমন দাবিতে সমর্থন দেওয়ার কথা থাকলেও নিজেদের কথা মাথায় রেখেই শেষ পর্যন্ত বিসিবি অবস্থান পাল্টায় বলে জানালেন বিসিবি প্রধান। ভারতের সবকিছুতে আমরা সাপোর্ট করেছি। আমি ভারতে গিয়েছি, বিসিসিআইর সাথে বসেছি, কথা বলেছি এবং সবসময় বলেছি আমরা সবকিছুতে করছি, কিন্তু বাংলাদেশ টাকা বেশি পাবে এটা আমি না করতে পারবো না। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নিয়ম নীতির তোয়াক্কা না করে নৌ পুলিশকে চাঁদা দিয়ে রাতেও চলছে বালুবাহী অবৈধ জাহাজ। চাঁদা না দিলে নির্যাতনের অভিযোগ, চালক অদক্ষ হওয়ায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিচার ও নির্বাহী বিভাগকে সমঝোতার মাধ্যমে চলতে হবে। একে অপরকে দোষারোপ করে রাষ্ট্র পরিচালনা করা যায় না, মন্তব্য প্রধানমন্ত্রীর। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। এখনো তলিয়ে আছে 1.5 লাখ হেক্টর জমির ধান। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 8.5 লাখ পরিবার, মন্ত্রণালয়ের ব্রিফিং। চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ। ঢাকায় বিপুল পরিমাণ বিস্ফোরক সহ 3 জঙ্গি আটক। এবং 2টি টেস্ট খেলতে আগস্টে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, জানালেন বিসিবির সভাপতি। পাকিস্তানের না আসার কারণ আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া সিদ্ধান্ত। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।